একটা শিবির। আওয়ামী লীগের এগেইনস্টে কথা বলতেছো তুমি শিবির, এখন এসে যেটা হয়েছে তুমি বিএনপির এগেইনস্টে কথা বলতেছো এটা শিবির। আপনি জুলাইয়ের সময় কেন বলেন নাই ভাই আপনারা তো যুদ্ধ করেন, আপনারা সাইড হন, আপনাদের হেল্প আমরা নিব না, এই শিবির আপনারা সাইড হন, আপনাদের হেল্প নিব না। জুলাইয়ের 1 মাস যাইতে না যাইতে বিএনপির রুট লেভেলের একজন কর্মী 100 বিঘা এক টানা 100 বিঘা জমি তারা দখল করে ফেলতেছে। আপনার মাথার দাম আসলে 10 কোটি টাকা, এটা নিয়ে আপনি শঙ্কিত কি? আমাকে মারার জন্য 10 কোটি টাকা খরচ করার কোনো দরকার নেই। আওয়ামী ফ্যাসিবাদ বা ভারতীয় আধিপত্যবাদ বা কালচারাল ফ্যাসিস্টদের পক্ষে যেদিন যাব ওই দিন যেন বাংলাদেশের মানুষ আমাকে মেরে ফেলে। এই কালচারাল ফ্যাসিস্টরা এরা সবকিছুই পারে। এরা শরীফ ওসমান হাদিকে নর্মালাইজ করার জন্য হাজার হাজার ইস্যু নিয়ে আসতেছে। তারা সায়ানক নিয়ে কান্নাকাটি করতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার আছেন তার সাথে আপনার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। কতজন শিক্ষক আছে যারা শিক্ষাপন্থী, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, বামপন্থী, ডানপন্থী, শিক্ষাপন্থী কয়জন আছে? একজন শিক্ষক নারী কেলেঙ্কারিতে জড়িত, তার শাস্তি হচ্ছে সে 5 বছরের জন্য অব্যাহতি, সে বসে বসে বেতন খাবে। এর থেকে বড় শাস্তি আর কি হইতে পারে? আমি বাবুকে চাই সে আসুক। সালাউদ্দিন আম্মারকে কি আমরা ওসমান হাদি 2.0 বলতে পারি? শরীফ ওসমান হাদির মতো কোরিয়ার বাতাসের রাজনীতিটাই করবো। আপনি কি আপনার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছেন? কি মাইন্ড কি কবে পরিশোধ করতে পারে? এটা কখনোই সম্ভব না। কারণ প্রত্যেকটা আমার জীবনের প্রত্যেক ধাপে আমি এই পর্যন্ত উঠে আসা, আমি সবসময় মানুষকে বলি যে আমার চয়েস, আমার মানে কথাবার্তা, আমার দ্রোহ, আমার ইনসাফের কথা, ইভেন আমার মানে যেই স্টাইল, আমি ফ্যাশন, আমি কি করবো না করবো আমি বলি যে আমার মায়ের ঠিক করে দেয় এবং আমি এটা নিয়েই রাখতে চাই। কারণ উনি ওই যে বললাম যে ওনার যে চেষ্টা, যে নিজের ছেলেকে আমি দেখছি, এখন আমাকে খুব কাছ থেকে দেখছি, উনি ওনার ক্লাস 9-এ বিয়ে হয়ে যাওয়ার পরে উনি আবার ওনার পড়াশোনা কন্টিনিউ করে শেষ করে আমাদেরকে সেই একই সময় প্যারেন্টিং করে উনি এখন একটা স্কুলের টিচার। সেই তার বাইরে গিয়ে উনি এখন পর্যন্ত উনি আমার পালসের বাইরে। উনি আমি কখন একজনকে লিডার মানবো, আমি মা ধরে রাখলাম একজনকে কখন আমি লিডার মানবো যে সে আমার পালস বুঝে কাজ করতে পারতেছে। আমার মা আমার পালস বুঝে কাজ করতে পারে যে এই সময় আমার ছেলের এইটা প্রয়োজন। সো আমি এই অফারটা দিয়ে রাখি। আমি যখন ইন্টারের পরে আমি যখন তখন অনেক বেশি সিনেমা নিয়ে কাজ করতে চাই, গল্প একটা ভিজুয়াল একটা দিতে চাই, তখন ইউনিভার্সিটিতে পড়ার এত ইচ্ছা নাই। যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হইল না, তখন এক প্রকার ছেড়ে দিলাম যে আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক 15 দিন আগে, অ্যাডমিশনের 15 দিন আগে বললো যে আমি তোমাকে ক্যামেরা কিনে দেবো। এই যে পাঁচ বুঝে রাজনীতি করাটা, উনি তো একটা রাজনীতি করছে, তো এই রাজনীতিটা আমার মা খুব পারে এবং এই 15 দিনের পড়াই কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং উনি ওনার কথাও রাখছে। তো ওই প্রত্যেকটা বিষয়ের একটাই আমার মেইন থিম ওইটাই থাকে যে আমি আমার মাকে প্রাউড ফিল করাইতে চাই, আমি আমার বাবাকে প্রাউড ফিল করতে চাই। এটা প্রত্যেক সন্তান, আমি জানি না পারে কিনা। আমি খুব করে চাইছিলাম যে আব্বু থাকুক আমাদের। যেদিন রেজাল্ট ঘোষণা হবে আব্বু খুবই অসুস্থ ছিলেন, তো আম্মু তো ইতিহাসের সাক্ষী হলো। ওই যে আমি সবসময় চাইতাম যে আমি যদি কখনো সংসদেও যাইতে পারি, আমার মাকে আল্লাহ ওই মানে বাঁচায় রাখুক, আমি সেই সংসদে আমার মায়ের আত্মহত্যা করে দিয়ে বলতে চাই যে আমি তার রাজনীতি করছি এবং মানে কোনো বেনিফিট ছাড়াই উনি আমাকে গাইড করছে। আমি ওই অনুচ্ছেদে তাকে নিয়ে যেতে চাই। আমি এই মায়ের ঋণ কখনোই শোধ হবে না। আপনার সেই প্রত্যাশা আল্লাহ তাআলা পূরণ করুক। আমরা সেই কামনা করি। রাষ্ট্র নির্বাচনে আপনি তো খুবই ধস বিজয় লাভ করেছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচনগুলোতে যেমন দেখেছি যে ভিপিজিএস, ইজিএস এর মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে শিবির তার প্যানেল সহ উঠে এসেছে, কিন্তু সেই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি এবং আপনি সর্বোচ্চ ভোটে কিন্তু রাষ্ট্র সিনেটের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তো এই যে আপনার এত জনপ্রিয়তা, এই বিপুল জনপ্রিয়তার পেছনে কারণ? এটা আসলে শিক্ষার্থীরাই, আমি বলবো যে আমার যেমন সার্ভাইভাল জার্নি ছিল, দেখেন আমাকে নিয়ে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3টা তদন্ত কমিটি চলমান আছে। তো আমি সবসময় বলি যে আমার হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের সৌভাগ্যটা হবে না, তো আমি একদিন থাকতে চাইলেও সেই দিনটা আমি খুব ভালোভাবে থাকতে চাই, যেটা আমি না থাকলে যেন শিক্ষার্থীরা ফিল করতে পারে যে ওর কোনো না কোনো জায়গায় ওর দরকারটা ছিল আমাদের। শিক্ষার্থীরা ওইটা বুঝছে।
সারা বাংলাদেশে যখন ফ্রেমিং করা হলো বেয়াদব হিসেবে, শিক্ষক লাঞ্ছনাকারী হিসেবে, শিক্ষার্থীরা ব্যালটে আমাকে বাঁচাই দিল। কারণ সিরিয়াস কথা, আমি যদি ইলেকশনে হেরে যাইতাম আমাকে 3 দিনের মাথায় আমাকে ক্যাম্পাস ছাড়তে হইতো, আমার সার্টিফিকেট বাতিল হয়ে যেত, অনেক কিছুই হইতো। এখন পর্যন্ত হচ্ছে, এখন পর্যন্ত সেই তদন্ত কমিটিগুলো কিন্তু ফাংশন করতেছে। সেই তিনটা তদন্ত কমিটি এখন পর্যন্ত ফাংশন করতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এটা টোটালটাই আল্লাহর ইচ্ছা, মানুষের দোয়া, শিক্ষার্থীদের চাওয়া। আর আমি কখনো কল্পনাই করি না, আমি প্রত্যেকটা হলের যখন আমার তো কোনো রিজার্ভ ভোট ব্যাংক নাই, আমি তো ধরে নিছি যে শিবিরের এই রিজার্ভ ভোট ব্যাংক আছে, এইটার মানে উপরে গিয়ে আমাকে তখন আমাকে কাউন্ট করতে হবে। আমি যখন দেখলাম মেয়েদের হলগুলোতে অর্ধেক হয়ে আসছে, তখন চিন্তা করলাম তাহলে হয়তো ছেলেরা আমাকে ভোট দিবে না। মেয়েদের সফট কর্নার আছে, মেয়েরা হয়তো ভোট দিচ্ছে, ছেলেরা ভোট দিবে না। ছেলেদের দেখলাম যে আরো বেশি। তখন আমি দেখলাম যে আসলে শিক্ষার্থীদের ওইটা ফিল করাইতে পারছি যে আপনি তাদেরই একজন। তাদেরই একজন, এটা তো আমি সবসময় চাইছি ফিল করাইতে। আর তারাও চাইছে যে সালাউদ্দিন ক্যাম্পাসে থাক, সে মানে সুস্থভাবেই থাক, তাকে তার প্রতি যেন বেইনসাফিটা করা না হয়। এটা পুরোটাই আল্লাহর ইচ্ছা, শিক্ষার্থীদের ইচ্ছা। আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার আছেন তার সাথে আপনার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে কিছু, এবং তিনি এক পর্যায়ে আপনাকে বেয়াদব হিসেবে আখ্যায়িত করেছেন। তো আমরা এই ঘটনাটা জানতে চাচ্ছি, তার সাথে এই উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণটা কি? দেখেন, 73 অধ্যাদেশ অনুযায়ী আপনার 55(2) বলা আছে যে কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ক্যাম্পাসের ভিতরে রাজনৈতিক কোনো প্রকার সংশ্লিষ্টতা তারা থাকতে পারবে না। ক্যাম্পাসের বাইরে তারা সবকিছু করতে পারবে, তাদের কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তখন আপনার প্রত্যেকটা সেকেন্ড একজন শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করতেছে। আপনার একটা সিগনেচার প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক কর্মচারীর মানে একটা প্রতিষ্ঠার একটা মাধ্যম। সেখানে আপনি ভালো কথা, একজন ওখানে আপনার এনসিপির যারা নবনির্বাচিত হয়েছে তাদের সাথে দেখা করতে আসছেন, আপনি সকাল 10টা থেকে বিকাল 4টা বা 5টার পরে গিয়ে আপনার বাসায় আর সময় নাই যে সময় আপনি এনসিপির সাথে বসবেন, নাকি তখন আপনার রেজিস্টার পদটা থাকতেছে না। আমি যখন আপনাকে আপনি যখন আমাকে এই পডকাস্টে ডাকছেন, আমি যখন আমার চেয়ার ছেড়ে উঠে আসছি, এখানে এসে আপনাদের চেয়ারে বসছি, আমার ওই পরিচয়টা কি মুছে গেছে যে আমি রাকসুর জিএস না? এমন কোনো বিষয় হয়েছে? তাহলে আপনি বাসায় মিটিং করলেও আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আপনি শিক্ষার্থীদের সময় নষ্ট করে, যেখানে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলা একটা প্রতিষ্ঠান, ওখানে আপনি রাজনৈতিক মিটিং করতেছেন। আর আমার ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আপনার জন্য আটকে আছে। অনেক শিক্ষককে এসে উনি বসায় রাখে। তো শিক্ষার্থীর আলটিমেট কাজ কি এবং শিক্ষার্থীর প্রতিনিধির আলটিমেট কাজ কি? আমি যখন ওনাকে ফোন দিছি, উনি ফোনটাও ওনার অফ, উনি ওই কাগজটা আটকায় রাখছে। একটা ডিপার্টমেন্ট 21 দিন বন্ধ, টানা আন্দোলন চলতেছে, 21 দিন বন্ধ। আমাকে ওইটা গুরুত্ব দিতে হবে, কারণ 21 দিন মানে 4 মাস 5 মাস পিছিয়ে যাওয়া একজন শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে উনি এটাকে গুরুত্ব না দিয়ে উনি আরামসে মিটিং করতেছে, চা খাইতেছে। তো এইটার ইখতিয়ার তো ওনার নাই। আমি ইলেক্টেড হয়েছি বেসিক্যালি। অনেক সময় বলা হয় যে রাকসুর জিএস এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না। রাকসুর জিএস বা রাকসু ফাংশন করে কি? সে কালচারাল প্রোগ্রাম করবে, ক্রিয়া সাংস্কৃতিক প্রোগ্রাম করবে, এগুলাই তো। তাহলে আপনি আমাকে বলেন আমি ওইটাই কাজ করি। কিন্তু মানে অলিখিত কিছু বিষয় আছে যে এই যে অনিয়ন্ত্রিত ক্ষমতা, এই যে লালফিতা দৌরাত্ম, এগুলো কমানো আমাদের কর্তব্য। ইচ্ছা করে ভিসি যেই ফাইলটা ছেড়ে দিছে, রেজিস্টার ইচ্ছা করে সে ফাইলটা আটকে রাখতেছে। আমি এটার প্রতিবাদ করাই, যদি আপনি আমাকে বেয়াদব বলে থাকেন, ওকে, আমি এই ট্যাগগুলাকে আমি প্রাউডলি নেই। আমি আগে দেখি যে কারা আমাকে বলতেছে। আমি যখন দেখি যে একজন অন্যায় করে একটা মানুষ আমাকে একটা ট্যাগিং করতেছে, আমি ওইটাকে আমার কাছে আমি ধরে নিই আর কি, যে আমার কাছে হয় এটা আমি নিচ্ছি আর কি। যেমন সর্বমিত্র নিজেকে ওই যে সর্বমিত্র মাঝে বায়োতে দিছিল যে ম্যাজিস্ট্রেট বা ইয়া, আমারও মাঝে মাঝে মন চাই যে আমি আমার বায়োতে দিব যে ট্যাগিং গুলো আমাকে করা হয়, বেয়াদব, শিক্ষক বঞ্চনাকারী, কারণ এগুলো কারা দিচ্ছে ওটা আমার কাছে মুখ্য। যারা দিচ্ছে তারা মানে ইনসাফের পক্ষে না। আমরা দেখতে পেরেছি যে এই রাবি রেজিস্ট্রারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও কিন্তু আপনি থেমে যাননি। আপনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন ডিনের জন্য নিজের হাতে পদত্যাগপত্র লিখে নিয়ে গিয়েছিলেন। তো সেই কারণটা কি আমরা জানতে চাই।
কারণটা তো আসলে খুবই সিম্পল যে আম, এই ডিন বলেন বা আওয়ামীপন্থী শিক্ষক বলেন, এদেরকে আহ, অনেক আগেই বের করে দেওয়া উচিত ছিল। আপনি বিপ্লবী, আহ, এখানে যারাই আসছে সবাই জনগণের চয়েস, স্টুডেন্ট চয়েস। এখন আপনি বলতে পারেন যে তুমি শিক্ষার্থী, তুমি এটা করতে পারো না, অনেকেই বলতেছে তুমি শিক্ষার্থী, তুমি এটা করতে পারো না। তাহলে আপনার কথা মতো আমি শিক্ষার্থী হয়ে আমাকে বা বাংলাদেশের তৎকালীন খুনি হাসিনাকে সরানো ঠিক হয় নাই, একজন অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো ঠিক হয় নাই, আমার এই ভিসি সহ এই প্রশাসনকে বসানো শিক্ষার্থীদের ঠিক হয় নাই। অবশ্যই শিক্ষার্থীদের চয়েসেই প্রত্যেকেই আসছে, সবাই কিন্তু সিলেক্টেড, কেউ ইলেক্টেড না। অর্ডিন্যান্স অনুযায়ী আপনার ভিসি, ভিসি কি, ভিসি তো প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মানে হইতে হয় সিনেটরদের, যেখানে ইয়া থাকা লাগে সেই জায়গায়। আপনার প্রশাসনের প্রত্যেকটা তো চয়েস, প্রত্যেকে তো সিলেক্টেড। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বলেন বা সারা বাংলাদেশে বলেন, এখন পর্যন্ত ইলেক্টেড একটাই জায়গা, সেটা হচ্ছে ছাত্র সংসদ, তাছাড়া সবাই তো সিলেক্টেড। সো আপনি আহ, আমার তো আমার জায়গায় ইশতেহার ছিল যে আওয়ামী ফেসিবাদকে আমি ক্যাম্পাসে স্টে করতে দিব না। এখন পর্যন্ত বিগত সময় বা যারা ফ্যাসিবাদের সাথে জড়িত তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে আসতেছে, তারা আহ, সেই ভয়াবহতার সাথে সেই বিভিন্ন সময় যারা শিবির করার কারণে তাদের পা কেটে দেওয়া হয়েছে, তাদের মানে ক্লাস করতে দেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয়েছে, তাদের সাথে জড়িত তারা, তাদেরকে আপনি এখনো পর্যন্ত রাখতেছেন। তখন আমাকে তো প্রোটেস্ট করতে হবে। আমি আগে প্রশাসনের কাছে চাইছি তারা কতটুকু কি করে। আমি যখন দেখতেছি 1 বছর 5 মাস ধরে দেখলাম যে প্রশাসন কিছুই করতেছে না, তখন আমি কি করব? এখন আপনারা সুশীল বয়ানটা কেন দিতেছে? সামনে শিক্ষক সমিতির নির্বাচন, 700 আওয়ামীপন্থী ভোটার আছে। আরে ভাই, আপনি যদি এত বিপ্লবী হয়ে থাকেন, আপনি বলেন না এই 700 আওয়ামীপন্থী কেউ ভোট দিতে পারবে না, আপনি ওইটা বলেন। এখন এইটা যখন আমি মানে স্টেটমেন্ট দিব, তখন এক প্রকার সুশীল এসে বলবে তুমি তাদের ভোটাধিকার হরণ করতেছো। আমি ভোটাধিকার হরণ করবো? সে ফ্যাসিবাদ, সে হত্যার সাথে জড়িত, সে তো ভোটাধিকার পাবেই না, ইম্পসিবল ব্যাপার। সে ডিন হিসেবে থাকবে কেন? তৎকালীন সময়ের ভিসি, তৎকালীন সময়ের প্রভিসি, প্রক্টর, যারা আমার নামে 4.5 কোটি টাকার মামলা দিছিল, আজকে যদি জুলাই না হইতো, আমি 1 নম্বর আসামি ছিলাম, জুলাই না হইতো আমার জায়গা কোথায় হইতো? তাহলে তাদের প্রতি আমার ক্ষোভ থাকবে না? আমি বারবার বলছি যে আমার কোন শিক্ষকের সাথে যদি আমি কোনোদিন বেয়াদবি করে থাকি, আমি তাদের পা ধরে 24 ঘন্টা বসে থাকবো। কিন্তু আমি বেয়াদবি বা আমি আন্দোলন করতেছি শিক্ষক নামের একটা পদে বেতনভুক্ত কর্মচারীদের এগেনস্টে গিয়ে। প্রত্যেকে 73 অধ্যাদেশ অনুযায়ী চলতেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলায় নেন, আপনার ডিপার্টমেন্টে মিলায় নেন, কতজন শিক্ষক আছে যারা শিক্ষাপন্থী? সব আওয়ামীপন্থী, বিএনপি পন্থী, জামাতপন্থী, বামপন্থী, ডানপন্থী। শিক্ষাপন্থী কয়জন আছে যারা 73 অধ্যাদেশ অনুযায়ী চলে? সবাই তো পন্থী, এবং তারা তাদের পন্থী ন্যারেটিভ গুলো এস্টাবলিশ করতেছে তাদের ক্লাসরুমে গিয়ে। সেম সেম ভাবে আওয়ামীপন্থী শিক্ষকরা জুলাইয়ের এগেইনস্টে তারা এখনো পর্যন্ত ন্যারেটিভ এস্টাবলিশ করতেছে। এই সালাউদ্দিন আম্মার কিন্তু চাঁদাবাজি করছে, প্রমাণ নাই তার কাছে। একটা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে যখন যাবে, জুলাইয়ের পরে 2টা ফার্স্ট ইয়ার আসছে, 2টা আসছে, ব্যাচ আসছে। যখন ফার্স্ট ইয়ারের একটা ছেলে বা মেয়ে, সে কিন্তু জানে না যে কোন স্যারটা আওয়ামী লীগ, কোন স্যারটা বিএনপির। এই আওয়ামীপন্থী শিক্ষকরা এখন চরম মাত্রার উদারপন্থী শিক্ষক, তাদের মতো মতো ডেডিকেটেড শিক্ষক আর হইতেই পারে না। এখন তাদেরকে আপনি ক্লাস থেকে বের করতে চান না, শিক্ষার্থীরাই প্রোটেস্ট করবে। এটা আমাদের জন্য ভয়ের, আমাদের জন্য লজ্জার, যে যেই মানুষগুলা বিগত 17 বছর শুধুমাত্র এই আওয়ামী সময়, মানে এই আন্দোলনের 1.5 মাস না, বিগত 17 বছর যাদেরকে হাতুড়ি পেটা করা হয়েছে, যাদেরকে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করা হয়েছে, এদের উপর আমাদের দায়বদ্ধতা নাই? তো ওইটাই যে আমি এদেরকে শিক্ষকই মনে করতেছি না, আমি এদের ডিন মনে করতেছি না। আমার কাছে এদের একটাই পরিচয়, এরা আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী। এবং এই অনুযায়ী আমি আমি সবসময় চাই যে কালকেও ছাত্রত্ব বাতিল হয়ে যাক, ওকে, আজ পর্যন্ত আমি ক্যাম্পাসে কি করতেছি ওইটা সুফল যেন শিক্ষার্থীরা একটা সময় পায়। শিক্ষার্থীরা ওকে একাংশ বলুক যে হ্যাঁ, তুমি আওয়ামী ডিনদের এইভাবে পদত্যাগ করতেছো, তুমি ঠিক করো নাই। এই 6 জন ডিন বাদেও তো আরো অনেকে আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিয়োগ পেয়েছিলেন, তো বাকিদের পদত্যাগের জন্য আপনি আন্দোলন করেন নিয়োগ কেন? পাওয়া না, এটা তো প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। তো আওয়ামী পন্থীর ব্যাপারটা হচ্ছে যে আমি আওয়ামী ন্যারেটিভটা এখনো পর্যন্ত এস্টাবলিশ হইতে দিব কেন? এই যে আপনি বলতেছেন না আওয়ামী পন্থী ডিন, মিডিয়া পাড়ায় আসতেছে আওয়ামী পন্থী ডিনদেরকে আবার পুনর্বহাল করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
তারপরে আওয়ামীপন্থী শিক্ষক আছে 700, আওয়ামীপন্থী অমুক আছে, আওয়ামীপন্থী তমুক আছে। আওয়ামীপন্থী থাকবে কেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে? লীগপন্থী থাকবে কেন বিশ্ববিদ্যালয়ে? এত সুশীলতা কোথায় আসছে? এই 1400 এই যে 1400 শহীদের রক্তের কাছে আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আছে? আপনি এখন পর্যন্ত এই যে আওয়ামীপন্থী ডিন বা মানে এদের ব্যাপারে আপনাদের যে সফট কর্নার আসতেছে, একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে তারা দেখুক যে জুলাই এই যে হাসিনার পতন না হইলে আজকে কোন পর্যায়ে যাইতো প্রত্যেকটা আন্দোলনকারী বা যারা এখন প্রশাসনে বসছে তাদেরকেও আমি বলতেছি যে আপনারা কোন জায়গায় যাইতেন আজকে যদি এই আওয়ামী ফ্যাসিবাদ যদি উৎখাত না হইতো। তো এই জায়গায় আহ আওয়ামী এস্টাবলিশমেন্ট রাখারই কোনো দরকার নেই, মানে রাখাই যাবে না। এটা এটা অনেক সময় মানে বাঙ্গু এস্টাবলিশমেন্ট যারা করে বা বিভিন্ন অ্যাক্টিভিস্ট দেখলাম যে লেখালেখি করতেছে যে এটা বিগত সময়ের মতো স্বৈরাচারী আচরণ। তারপরে আপনার বিগত সময়ে যখন শিক্ষকদেরকে জামাতপন্থী হওয়ার কারণে বা বিভিন্ন সম্পাদককে বিভিন্ন পত্রিকা সম্পাদককে কলার ধরে টেনে বের করে আনা হতো, তখন আপনাদের ন্যারেটিভ কোথায় যেত? যারা ওই আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের সময় বিভিন্ন সময় মানে সরব ভূমিকা পালন করছে, ফেসবুক প্রোফাইলে পোস্ট করছে, তারা কতবার হ্যাশট্যাগ দিছে জাস্টিস ফর হাদি? একটা বারের জন্য না। কতজন শিল্পী যারা বিভিন্ন সময় বিপ্লবী বিদ্রোহী গান গায়, তারা কতজন এসে এই শহীদ ওসমান হাদি চত্বরে এসে তারা একটা গান গাইছে, প্রতিবাদের ভাষায় ওসমান হাদির বিচার চাইছে। এরা চাইবে না। এদের নির্দিষ্ট আইডিওলজি হচ্ছে যে এই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক মানে এস্টাবলিশমেন্টের জন্য ওদের তো একটা উপশাখা লাগবে। এই উপশাখা গুলাই হচ্ছে এই বাঙ্গু সুশীলরা। এদের কাজই হইতেছে যে আওয়ামী এস্টাবলিশের এগেনস্টে যেই দাঁড়াবে তুমি তাকে হত্যাযোগ্য করে তুলবা, এবং এটা বিশাল একটা সার্কেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একটু চলে যাচ্ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভূমিকম্পের জন্য বন্ধ দেওয়া হয়, তখন ডাকসু কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের সাথে একাত্মতাই পোষণ করেছে, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে যে ডাকসু প্রশাসনের সাথে লিয়াজো করে চলছে। দেখা গিয়েছে যে তখন একটা ব্যাপার ঘটেছিল যে কর্মচারীদের যে ভবন আছে, ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের ভবনটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তারা নবনির্মিত কর্মচারীদের ভবনে গিয়ে উঠেছে। তো অনেক শিক্ষার্থীরা এবং অনেকেই বলছে যে এই কর্মচারীদের নবনির্মিত ভবন শিক্ষার্থীদের হাত থেকে বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িঘড়ি করে বন্ধটা দিয়েছে, এবং তারা এইটা দাবি করছে যে ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এটা নিয়ে লিয়াজো করছে আর কি। তো এই ক্ষেত্রে আবার রাকসু কিন্তু এই দিক দিয়ে বা শিক্ষার্থীদের অধিকার আদায় বা স্বার্থ আদায়ের দিক দিয়ে ভূয়সী প্রশংসা পাচ্ছে। আপনি কি মনে করেন রাকসুর বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন সদস্য হিসেবে যে ডাকসু কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে লিয়াজো করছে বা শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় তারা অক্ষম হয়ে যাচ্ছে? দেখেন, অনেস্টলি একটা কথা বলি, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুক গ্রুপগুলো আছে এগুলোতে সবসময় আলোচনা হয় যে ডাকসু এত এত কাজ করতেছে, রাকসু কেন কাজ করতেছে না। আবার ডাকসুতেও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার আলোচনা করে যে রাকসু এত এত কাজ করতেছে। আলটিমেট কাজ হয়, কিন্তু এক এক ভাবেই। আমি জানি না ভূমিকম্পের যখন বন্ধটা দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন পরের দিনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ আমরা সবাই সিনেটে বসছিলাম, হল প্রতিনিধি, সেন্ট্রাল প্রতিনিধিরা সহ। শিক্ষার্থীদের অধিকাংশের চাহিদা ছিল যে ক্যাম্পাস বন্ধ করা যাবে না, কারণ এরপরে আমরা পাচ্ছি শীতের ছুটি পাচ্ছি, তারপরে আবার নির্বাচনের সময় একটা বিশাল একটা ছুটি হইতে পারে। তো এই সব দিক বিবেচনা করে, এবং একটা কথা খুব ক্লিয়ার, এটা ভিসি স্যারও তখন বলছিল যে দেখা গেল যে আমি ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত ছুটি দিয়ে দিলাম, 28 তারিখে গিয়ে আমার ভবনটা ধসে পড়লো, তাহলে আমার 27 তারিখ পর্যন্ত ছুটি দিয়ে কি লাভ হইলো? তো এই জায়গায় আসলে অনেক কথাই থাকতে পারে। আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর অবস্থা কি ছিল বা কি, এবং আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে আরেক বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমি সমালোচনা করতে চাই না, কারণ ওই অধিকারটা আমার নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, তো হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হইলে এটা বলতে পারতাম। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে ভবনগুলোর আপনার প্রত্যেক ভবনের মান চেক করা হচ্ছে, এবং মেয়েদের হলটাকে অতি দ্রুত আবার সংস্কারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমাদের প্রশাসন হয়তো বা এই প্রশাসন থাকতে থাকতে আমাদের খুব দ্রুত কয়েকটা হলের প্রস্তাবনা আমরা পাবো। তো এই জায়গা থেকে আসলে কার কি উদ্দেশ্য বা কে প্রশাসনের সাথে লিয়াজু করতেছে এটা বলতে পারবো না। আমি আসলে আমার কথাই বলতে পারি, আর কারোর কথা আমি তো আমার সংসদেই যারা আছে তাদের কথাও বলতে পারবো না যে কে রাতের আড়ালে বা কে কলে বা কে বিভিন্নভাবে মিটিং এ মানে নেগোসিয়েশনে যাচ্ছে। আমি কখনো নেগোসিয়েশনে যাই নাই, যাব না, এটা
আমি বলতে পারি আর কি। আমি কাউকে ব্লেমও দিতে পারি না বা কারোর ব্যাপারে আমি এটা বলতে পারি না। মন্তব্য করতে চাচ্ছেন না। সম্প্রতি আপনার ব্যাপারে আমরা দেখেছি যে ছাত্র দল এবং ছাত্রলীগ থেকে একই ধরনের বিবৃতি এসেছে যে আপনাকে আপনার এই মানে বিগত দিনের কর্মকাণ্ডকে বা সম্প্রতি কর্মকাণ্ডকে সন্ত্রাসী ট্যাগিং বা সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, আপনাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আপনি বলেছেন যে উভয় দলের বিবৃতি আসলে একই জায়গা থেকে এসেছে, এটা নিয়ে আপনার একটু মন্তব্যটা জানতে চাই। দেখেন, রাজনীতিটা আসলে যুবকদের জন্য বা ইয়াং মানুষদের জন্য হওয়া উচিত। বিভিন্ন ক্যাম্পাসে যারা এখন ছাত্র দল করতেছে ওনাদের যুব দল করারও এখন পর্যন্ত বয়স নাই। মানে এতটা ডেট এক্সপায়ার হয়ে গেছে আর কি, যে তারা ইউনিভার্সিটি স্টুডেন্টদের পালস বুঝতে এতটাই অক্ষম যে তারা ওই যে বললাম যে আহ, মানে বিভিন্ন সময় ওদের ওই ছাত্রলীগের ওই একই গ্যাপটাই ছিল যে তাদের খুব অভাব বোধ, মানে বা স্টুডেন্টদের পালস বোঝার খুবই অভাব। এক একজন চাচা হওয়ার বয়সে এখন পর্যন্ত ক্যাম্পাসে, আমি আসলে কাউকে অ্যাটাক করতে চাই না, কিন্তু যখন দেখি যে ছাত্রদল বা বিএনপি এখন পর্যন্ত আমাকে নিয়ে 4বার বিবৃতি দিছে, আওয়ামী সুরেই বিবৃতি দিছে, তখন আমি বলি যে ওকে দেন আমি সলিড আছি। যখন দেখবো যে আগে আওয়ামী লীগ আমাকে নিয়ে বিবৃতি দিত, এখন বিএনপি একই সুরে বিবৃতি দিচ্ছে, আগে ছাত্রলীগ বিবৃতি দিত, এখন ছাত্রদল একই সুরে বিবৃতি দিচ্ছে, তার মানে তাদের প্রক্সি তো একজন একজন থাকবে। আমি সেই প্রক্সি হিসেবে তাদেরকে ধরে নিছি। একটা কারণ, একটা বিষয় না, একাধিক বিষয়ে আমি যেটাই করি সেটা ছাত্র দলের সমস্যা। এটা যদি চলতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে আমাকে বুঝতে হবে যে তারা কোনো না কোনো কিছুর প্রক্সি দিচ্ছে। এখন ওই ওই আমার কথা ওইটাই যে ছাত্রলীগের তো আসলে খুব সমস্যাই হচ্ছে এখন। দিল্লিতে বসে প্রেস রিলিজ লিখতে কষ্ট হচ্ছে, বা কোন জায়গায় কোন টিনের চালের নিচে গিয়ে বা কোন ঘর গাদার নিচে গিয়ে বিবৃতি লিখতে হইতেছে। তার থেকে ভালো একজন বিবৃতি লিখুক, এবং ওইটা আরো সুবিধা হয় আর কি। এবং মিলায় নিতেও সুবিধা হবে। আমরা যখন বিবৃতিটা দেখি তখন মনে হয় যে খুব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ওরাও তথাকথিত জিএস বলতেছে, অথচ তাদের সাথে ইলেকশন করে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক আমি রাকসুর, তারা ছাত্রলীগ বিবৃতি দিচ্ছে যে রাকসুর তথাকথিত জিএস, আবার ছাত্র দলের আহ্বায়ক বলতেছে রাকসুর বক্তব্যে বলতেছে রাকসুর তথাকথিত জিএস। আপনি মিনিং জানেন তথাকথিত জিএস? আমি যদি সিলেক্টেড জিএস হইতাম আপনি আমাকে বলতে পারতেন তথাকথিত জিএস। আমি সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, আপনি বলতেছেন তথাকথিত জিএস। ওনার মানে এটার মিনিংও ওনার আমার মনে হয় না জানা আছে যে উনি কি বলছে। তো এইটাই হচ্ছে ব্যাপার যে আমার হুট করে মুখে একটা কথা আসলে আমি বলে দিলাম, আগে পিছে আমি কিছু ভাবলাম না। এটাই হচ্ছে এখন ছাত্র দলের ব্যাপারে। তো আমি ওই যে বললাম যে আওয়ামী ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদ যখন আমাকে নিয়ে লেখালেখি করে ওকে ওকে, আমি এবার বাংলাদেশ পন্থায় বা যারা একটু রাজনীতি করতে চাইতেছে এখন, এর ভিতরে আমি আবার ছাত্র দল এবং বিএনপিকে আমি সিলেক্ট করে রাখছি যে আপনারা যখন আমাকে নিয়ে নেগেটিভ কোনো মন্তব্য করবেন ওকে, তাহলে আমি বুঝে নিব যে ঠিক আছে, আপনি ঠিক পথে আমার আছেন, ঠিক পথে ওইটা আছেন। রাইট। সম্প্রতি আপনাকে ফোন কলে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনার মাথার দাম আসলে 10 কোটি টাকা। তো এটা নিয়ে আপনার ভয় আছে কিনা বা এটা নিয়ে আপনি শঙ্কিত কিনা? না না, এটা সম্প্রতি না, এটা হচ্ছে জুলাইয়ের সময়ের একটা কথা ছিল আর কি। এটা সম্প্রতি না। আর হুমকি ধামকি এটা আসেই, এটা ফেসবুকে ফেক আইডি দিয়ে বা বিভিন্ন ফোন কলে, এগুলা কনসার্নের ব্যাপার না, এগুলা হবেই। এবং আমরা সবসময় বলি যে আমরা যারা ইনসাফের লড়াই করতেছি, আমরা নিজেদের পরিণতি আল্লাহর ইচ্ছায় নিজেরা লিখছি। সো এটা নিয়ে যে খুব বেশি ভয় পাবো, কেউ একজন কল দিচ্ছে, তাদের সাহস থাকলে আমার সামনে এসে আমাকে হুমকি দিক, তাদের সাহস থাকলে সামনে থেকে গুলি করুক, পিছনে চোরাগোপ্তা হামলা না। সো এটা দিয়ে খুব বেশি ভয় পাইতেছি। আর আমাকে মারার জন্য 10 কোটি টাকা খরচ করার কোনো দরকার নেই। আমি খুব অ্যাভেলেবল একটা পার্সন, আমি লোকাল পলিটিশিয়ান বা লোকাল ছাত্র নেতা আর কি। আমার মনে হয় না যে এত টাকা খরচ করার দরকার আছে। আমি যখন আহ মানে আওয়ামী ফ্যাসিবাদ বা ভারতীয় আধিপত্যবাদ বা কালচারাল ফ্যাসিস্টদের পক্ষে যেদিন যাব, ওই দিন যেন বাংলাদেশের মানুষ আমাকে মেরে ফেলে 0 টাকায়, অথবা আমার জন্য ওই দিন, তার আগে যেন আমার মৃত্যু হয়। আমি ওইটাই চাই, আমার জন্য টাকা খরচ করা লাগবে না। তবে আহ হত্যাযজ্ঞ করে তোলা হয় মিডিয়া এবং বিভিন্নভাবেই হত্যাযজ্ঞ করে তোলা হয়। যেমন একটা বিষয় আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতা জুলাইয়ের পরেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে।
তাকে কোথা থেকে কিভাবে নিয়ে এসে যে ফালায়া গেছে আমি জানি না, আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। ওখানকার প্রেক্ষাপট যেটা ছিল যে তখন আপনার জুলাইয়ের সময়, এটা এটা কেন বলতেছি যে এটা একটা এস্টাবলিশমেন্ট, এবং আমাকে যদি কোনো না কোনো সময় যদি আমাকে ফাঁসির মানে মঞ্চে নিয়ে যাওয়া হয়, তাহলে এটার জন্যই নিয়ে যাওয়া হবে। এই জন্য আমি আপনাকে আজকে এই বর্ণনাটা দিচ্ছি যে এই মাসুদ হত্যা, আমি যখন উনি সম্ভবত, আমি চিনতামই না ওনাকে, সেই 12-13 সালের ছাত্রলীগ নেতা, আমার চেনার কথা না। আমি বোয়ালিয়া থানা, রাজশাহীর জেলায় বোয়ালিয়া থানায় আমি যখন যাই, 2জন আসামিকে ধরে নিয়ে গেছি। ওইখানে তখন লাইট নেই, কারণ বোয়ালিয়া থানা তখন লুট হয়ে গেছে। ওই 5 আগস্টের দিন রাতে লুট হয়ে গেছে, তখন ইলেকট্রিসিটি নাই, অন্ধকার। তো ওই সময় আমি 2টা আসামি নিয়ে যাই, নিয়ে গিয়ে পুলিশের সাথে আমি বাকবিতণ্ডা করতেছি যে আপনারা কেন বাদী হয়ে মামলা করতেছেন না। 2জন ধর্ষক সন্দেহে, তারাও স্বীকার করতেছে যে তারা 5 আগস্টে একটা মেয়েকে রেপ করছে, কিন্তু পুলিশ বলতেছে যে আমরা বাদী হয়ে মামলা করতে পারবো না। এটা নিয়ে মানে ইয়া হচ্ছে। এখন স্বাভাবিকভাবে আমি যেহেতু একটা কর্নারে আমরা বাকবিতণ্ডা হচ্ছে, অটোতে করে আরেকজনকে নিয়ে আসা হলো। তখন বিক্ষুব্ধ জনতা তখন সেখানে বলতেছে যে এও ধর্ষক, এরও মার। যখন এটা বলছে, আমি ফুল টাইম ওখানে কেন, মবটাকে কন্ট্রোল করার জন্য। যেমন এই যে 2টা আসামিকে ধরে নিয়ে গেছি, আমি যখন খবর পাইছি যে ওদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে, আমি যখন গেছি, একটাকে দেখলাম যে বড় বাঁশ তুলে তাকে মারা হচ্ছে। আমি তার উপরে গিয়ে, এটার মানে ভিডিও এখনো পর্যন্ত, তার উপরে আমি গেছি এবং আমার পায়ে সেই পুরো বাঁশের সেই বাড়িটা, সেটা আমার পায়ের উপরে এসে পড়লো। মানে তাকে তার মাথা বরাবর টার্গেট করে বাড়ি মারছে, সে ওখানে মারা যেতে পারতো। তো ওকে যখন নিয়ে আসা হলো, আমি দৌড়ায় গেলাম যে এই, কেউ ইয়ে করো না। আমি ওনাকে বের করে নিয়ে আমি থানার বারান্দায় বসায় রেখে আমার কাজ শেষ। ওই যে ওইটুকু ফুটেজটাকে নিয়ে আওয়ামী লীগ যে ন্যারেটিভটা দাঁড়া করাইছে যে আব্দুল্লাহ মাসুদের খুনি হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এই যে এস্টাবলিশমেন্ট। তো সবাইকে গুলি করবে এমন না, সবাইকে শরীফ ওসমান হাদির মতো গুলি করবে না। কাউকে কাউকে এমন ঘৃণিত ভাবে হয়তো বা এমন হইতে পারে যে বাংলাদেশের মাটিতে হয়তো বা আমাকে ঘৃণা স্তম্ভ হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করতে পারে। মিডিয়া সবকিছু পারে, এই কালচারাল ফ্যাসিস্টরা এরা সবকিছুই পারে। এরা শরীফ ওসমান হাদিকে নর্মালাইজ করার জন্য হাজার হাজার ইস্যু নিয়ে আসতেছে। তারা ছায়ানট নিয়ে কান্নাকাটি করতেছে, তারা তাদের ইয়া নিয়ে, তার মানে তাদের এস্টাবলিশমেন্ট নিয়ে তারা অনড় আছে। শহীদ শরীফ ওসমান হাদিকে নর্মালাইজ করার জন্য যা যা করা দরকার তারা করতেছে। তো এটাই হবে, সবার যে হত্যার হুমকি দিবে, কাউকে হত্যাযোগ্য করে তোলা হবে, কাউকে হয়তো বা আইনের মারপ্যাচে ফেলে তাকে হত্যাযোগ্য করে ফেলা হবে। 90-এর যারা গণঅভ্যুত্থানে যারা লিডিং পজিশনে ছিল, আমি জানি না কারোর মানে অবস্থান এখন ভালো জায়গা আছে কিনা। তো এইটাই আমি সবসময় বলি যে আল্লাহর জান আল্লাহ নিবে। এক নম্বর কথা হচ্ছে আল্লাহর জান আল্লাহ নিবে, আমি ঠেকানোর কে। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে জান দিব জুলাই দিব না। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না, শুধুমাত্র শিক্ষাঙ্গন নিয়ে আসলে পরিকল্পনাটা হচ্ছে যে ওই যে বললাম বাংলাদেশের মানুষ যুগে যুগে ধোকায় পড়ে, সেই ধোকার বাস্তব প্রমাণ 24-এ আমি আপনাকে একটা দিই। সেটা হচ্ছে কোটাকে কেন্দ্র করে আমাদের জুলাই রিভলিউশন হইলো। তার মানে কি, আমার এডুকেশন সিস্টেম নিয়ে আমাদের সমস্যা ছিল, এই জন্য আমরা মাঠে নামছি। এখন পর্যন্ত একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়েছে? উত্তর হলো না। মানে আমাকে সেই পুরাতন শিক্ষা ব্যবস্থাতেই আমাকে পড়ানো হবে এখন পর্যন্ত। শিক্ষা কমিশন গঠন করা হয়নি, বারবার চেষ্টা করছি শিক্ষা কমিশন, শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন, এই জায়গায় গ্যাপ আছে, এগুলা কথা বলেন। সেই ইবতেদায়ী থেকে শুরু করে আমাদেরকে, ইবতেদায়ী বা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলা থেকে শুরু করে আমাদের ব্রেইনে, আমাদের যে মগজগুলা এটা করা হয়, এগুলার এগেনস্টে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাটা একটা বায়াস শিক্ষা ব্যবস্থার ভিতরে চলে গেছিল। এখন কি আবার যাবে? আগে মুজিবের জীবনী পড়তাম, এখন জিয়াউর রহমানের জীবনী পড়বো। আমি কাউকে ছোট করতেছি না, জিয়াউর রহমানের জীবনী আমি পড়বো, আমাকে পড়াইতে হবে। আমি আলিম পর্যন্ত জানতামই না জিয়াউর রহমান কিভাবে মারা গেছে। আমার মতো হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী জানতোই না। ইভেন অনেকে জানতোই না জিয়াউর রহমান নামে কেউ আছে। কেন? আওয়ামী লীগ ন্যারেটিভ উৎপাদন করে কোটি কোটি টাকা খরচ করে এমন ভাবে শেখ মুজিবকে ওয়ান ম্যান আর্মি অ্যানাউন্স করছে যে যেখানে আর সবাই মুছে গেছে। তো সেই জায়গা থেকে এই যে পাঠ্য বইগুলা এখন কি
আমি ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসার পরে আহ জিয়াউর রহমান হয়ে যাবে। ইয়া, আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন না, 16 ডিসেম্বর তারপরে বিভিন্ন র্যালি গুলাতে আসি, আমরা যখন ছোটবেলায় র্যালিতে আসতাম, রাস্তার মোড়ে মোড়ে আহ বাঁচতো কি 7ই মার্চের ভাষণ। এখন কি রাস্তার মোড়ে মোড়ে জিয়াউর রহমানের ভাষণ বাজবে? এই যে পুরাতন ব্যাপারগুলা, টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করা প্রয়োজন। এক রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছুই না। আমি বলি যে আমি আহ্বান জানাই, আপনি মানে এই পডকাস্টের মধ্য দিয়ে আহ্বান জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় আছে আপনি একসাথে হন, বা এই 4টা বিশ্ববিদ্যালয় অন্তত একসাথে হন। 73 অধ্যাদেশ কোন কোন জায়গায় সংস্কার করতে হবে। একজন শিক্ষক নারী কেলেঙ্কারিতে জড়িত, তার শাস্তি হচ্ছে সে 5 বছরের জন্য অব্যাহতি, সে বসে বসে বেতন খাবে। এর থেকে বড় কিউট শাস্তি আর কি হইতে পারে মানুষের কাছে? তো এই অধ্যাদেশগুলোর সংস্কার করতে হবে। আবার আমি উল্টা দিকে যাই, একটা ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক, একজন মৌলভী মানুষ, যে দিন রাত পরিশ্রম করতেছে, তার বেতন 11,000 টাকা। সে যখন 1500 টাকা বাড়াইতে বলে, আপনি তার গায়ে পানি মারতেছেন। তাহলে এই এই দ্বিচারিতা কেন? আমি তো এই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক আছে, যত কর্মকর্তা কর্মচারী আছে, যত শিক্ষার্থী আছে, সবাই ওই লেভেলটা পার করে আসছে। তো ওনার সাথেও ইনসাফ হইতে হবে। আবার এদের যে অতিরিক্ত ক্ষমতাটা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা কমাইতে হবে। এটা আমি চাই। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন দেখি না, পুরো শিক্ষাঙ্গন নিয়ে আমি আসলে একটা স্বপ্ন দেখি। ভবিষ্যৎ রাজনীতিতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যৎ রাজনীতি আসলে ইনসাফের লড়াই টাড়াই তো এখন লড়তেছি, আর এখন একটা রাজনীতির মধ্য দিয়েই আছি, বাংলাদেশ পন্থা রাজনীতি। এটা খুব করে চাই। আহ শহীদ ওসমান হাদি যেটা চেষ্টা করছে, যেটা করছে, এটা আমাদের একটা হোল জেনারেশনের উপর মারাত্মক একটা ইফেক্ট পড়ছে, যারা আগামীতে রাজনীতি করতে চায়। হয়তো বা ওই শরীফ ওসমান হাদির মতো মুড়ি আর বাতাসার রাজনীতিটাই করব। বাইক নিয়ে শোডাউনের রাজনীতিটা এখন পর্যন্ত করতে পারি নাই। রাষ্ট্র সাধারণ সম্পাদক হয়ে এখন পর্যন্ত বাসায় যাওয়া হয় নাই, এখন পর্যন্ত গাড়ির বহর নিয়ে গিয়ে শোডাউন দেওয়া হয় নাই, এবং এটা ইচ্ছাও নাই। আমি চাই ওই মুড়ি বাতাসার রাজনীতিটাই করতে। এবং ওই খুঁজতাম আফটার রিভলিউশন, আমার নেতা কে হবে, আমার নেতা কে হবে। নেতা পেয়ে গেছে। এখন ওই নেতার যতটুকু এই ছোট জীবনে যতটুকু উনি বলে গেছে, হয়তো ওই এস্টাবলিশমেন্ট নিয়েই কাজ করতে হবে। আমাদের পড়াশোনা অনেক কম, আমাদের যোগ্যতা অনেক কম, তাই বলে হাল ছাড়বো না। ওই সংগ্রামটাই আসলে কন্টিনিউ করার খুব ইচ্ছা। এবার একটা সাম্প্রতিক ইস্যুতে চলে যাচ্ছি। যেহেতু এনসিপি জামায়াত জোট হতে যাচ্ছে আগামী নির্বাচনের জন্য, আপনার কি মনে হয় এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করতে পেরেছে? জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বলতে এখানে একটা ব্যাপার, জুলাইয়ের পরে যে ব্যাপারটা হয়েছে সব থেকে বড় নোংরামি, যে এই জুলাই আমার, এই জুলাই আমার, এই জুলাইয়ের মাস্টার মাইন্ড এ, এই জুলাইয়ের নেতা এ, এই জুলাইয়ের ইমামে, এই জুলাইয়ের মুয়াজ্জিনে। কিছুই না, সব কিছু জনগণ। আপনাকে জনগণ রিক্সায় উঠাইছে, ওই রিক্সাওয়ালাটাও বেতন ভাড়া নেয় নাই, মাইকওয়ালাটা ভাড়া নেয় নাই। ওদের স্বার্থ কি? ওরাও তো এক এক দিক দিয়ে ইমাম, এক এক দিক দিয়ে মুয়াজ্জিন। আমরা যখন গেছি আপনার ইয়াতে, আপনাকে এখন যদি বলা হয় যে জামাত ইসলামের সাথে আমরা জোট করব না, কেন? জামাত ইসলাম যুদ্ধাপরাধের সাথে জড়িত, জামাত ইসলাম বাংলাদেশ পন্থা রাজনীতি করে না, পাকিস্তান পন্থা রাজনীতি করে। আপনি জুলাইয়ের সময় কেন বলেন নাই? আপনি জুলাইয়ের সময় কেন বলেন নাই, ভাই আপনারা তো যুদ্ধাপরাধী, আপনারা সাইড হন, আপনাদের হেল্প আমরা নিব না। এই শিবির, আপনারা সাইড হন, আপনাদের হেল্প নিব না। শিবিরের শেল্টারে তো আমার থাকতে হয়েছে। আমি শিবিরের এগেনস্টে ফাইট দিছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা শিক্ষার্থী জানে যে কি পরিমাণ ফাইট আমার দেয়া লাগছে। তারপরে আমি বলবো যে আমি তো শিবিরের হেল্প নিছি, আমি তো জামাতের হেল্প নিছি। এখন আপনি এসে আপনি বলতেছেন যে আমার আদর্শের সাথে যাচ্ছে না। আপনাকে যখন তারা সাপোর্ট দিত আপনার জন্য, তখন তারা বুক পেতে দিত, তখন আপনার এই সাপোর্ট, আপনার এই আদর্শটা কোথায় যেত? আপনাকে দেখতে হবে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কি। জুলাইয়ের 1 মাস যাইতে না যাইতে বিএনপির রুট লেভেলের একজন কর্মী 100 বিঘা, এক টানা 100 বিঘা জমি তারা দখল করে ফেলতেছে। তারা প্রত্যেকটা বাংলাদেশ পন্থা, প্রত্যেকটা পদক্ষেপের তারা বিরোধিতা করতেছে। তার মানে আমাকে এখন কি করতে হবে? আমাকে দেখতে হবে বাংলাদেশ পন্থার রাজনীতি এখন কে কে করতে চাইতেছে। এখন আপনি ওই এস্টাবলিশমেন্ট আপনি আবার মানে নিয়ে আসেন। আমি দেখেন, আমি
জামাত ইসলামকে নিয়েও কখনো কথা বলতে চাই নাই বা এনসিপি কে নিয়েও কথা বলতে চাই নাই। আমি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমি বিন্দু পরিমাণ ইন্টারেস্টেড না। কিন্তু আমার শুধু ওই একটা জায়গায় ইয়ে হয় যে আপনার আদর্শিক দিক দিয়ে যাইতেছে না, তা আপনি সেই জায়গা থেকে আপনি কেন মানে ইয়ে করছেন? সেই সময় হেল্প নিয়ে এখন আপনি আপনার খুব আদর্শিক একটা দ্বন্দ্ব হয়ে যেতেছে। আমাকে এখন যদি এসে ভারত সাপোজ ভারত এসে আমাকে এখন সাপোর্ট করতেছে, তার সাথে আমার আদর্শিক ইয়া নেই কোন একটা ব্যাপারে। ধরেন বাংলাদেশ সরকার আমার মানে আমাকে ইয়া করো মোস্ট ওয়ান্টেড ঘোষণা করলো, ভারত আমাকে সমর্থন দিল, আমি বাংলাদেশ সরকারের গুলি খাবো। আমি ভারতের সাপোর্ট কেন নিব? কারণ তার সাথে আমার আদর্শ যাইতেছে না। জামাতের সাথে আপনার আদর্শ না গেলে আপনি তখন বলে দেন জামাত ইসলাম আপনি আইসেন না, আমরা আমাদের মতো করে আন্দোলন করব। এখন যেহেতু নিছেন এবং বাংলাদেশের আহ, আমি মনে করি যে যেই জোটটা তারা করতেছে, আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত, এটাকে কখনোই এটাকে আবার ফ্রেমিং করা হবে যে সালাউদ্দিন হয়তো বা তাদের পক্ষ হয়ে কথা বলতেছে। আমি বিন্দু পরিমাণ এইগুলা নিয়ে আমি যখনই দেখবো, আমাকে আমাকে নিয়ে কিন্তু যখন এই যে প্রভিসি স্যারের সাথে আমার একটা সমস্যা হয়, তখন কিন্তু জামাতের মির্জা গালিব থেকে শুরু করে সবাই আমার এগেনস্টে পোস্ট করছে। জামাত বিএনপি যখন যার সাথে সাংঘর্ষিক হয়েছে সে তখন আমার বিরোধিতা করছে। কিন্তু আমি এথিক্যাল জায়গা থেকে, আমার আইডিওলজিক্যাল জায়গা থেকে আমি কখনোই যেটা ইনসাফ আমি সেটা বলবো। আমি তখন তাদের নুন খাইছেন আপনি, আপনাকে তো এখন গুণ গাইতে হবে। আপনি সেই রিভলিউশনের পরে জামাতকে তখন তাদের নিবন্ধন বাতিল করা হইলো, রিভলিউশনের তারপরেও তারা রিভলিউশনটা টিকায় রাখছে, তারা আপনাদের আপনাদের সর্বোচ্চটা দিয়ে হেল্প করছে। আপনারা স্বীকার না করলে আমাকে স্বীকার করতে হবে যে ছাদে বসে যার সাথে আমি পরের দিনে আন্দোলনের প্ল্যান করছি, সকালে উঠে দেখি যে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমাকে ওটা স্বীকার করতে হবে। তো আপনি যতদিন ওইটা স্বীকার করবেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, অনেক বড় বড় মানে নেতা আছে যাদের রাজনীতি, যাদের পুরা জীবনের যত সংগ্রাম, সংগ্রাম কিন্তু কম না, শুধুমাত্র এই যে মাইনাসের রাজনীতি করতে করতে তাদের নিজেদের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। আপনি করেন না, বাংলাদেশের এখন যিনি আসছেন, এখন জামাতের আমির হচ্ছে, উনি সম্ভবত বাম ঘরানার রাজনীতি করে উঠে আসছে। মিয়া গোলাম পরোয়ার সাহেবও ছাত্র জীবনে বাম ঘরানার রাজনীতি করতেন। মেইন স্ট্রিমে দুইজনই আপনার বাম ঘরানার রাজনীতি। আপনি বলেন যে হ্যাঁ বাংলাদেশ পন্থার রাজনীতি করতেছে না, বা তারা তারা পাকিস্তান পন্থী একটা সংগঠন, এই আলাপে আসলে যাইতেই চাই না, কারণ আমি আমি এটাতে এড়ায় যেতে চাই। আপনি আজকে প্রশ্ন করলেন বলে আমার এটাকে বলতে হইলো যে এখন রানিং কোন মানুষটা আছে আফটার রিভলিউশন। আপনি আপনি বলেন যে হ্যাঁ জামাতের আমির মানে ইয়ার সাথে সংশ্লিষ্টতা আছে। বিএনপির অসংখ্য নেতা কর্মী তো রাজাকার ছিল তখন। সব থেকে বেশি আমার মনে হয় যে আওয়ামী লীগের ইয়াতেই রাজাকার ছিল। শেখ হাসিনার মানে বিআই তো রাজাকার ছিল। তো সেই জায়গায় আমি মানে আমি আমি আর ভুল কিছু দেখি না যেখানে আদর্শিক ভাবে দ্বন্দ্ব বা এই যে ফ্রেমিং করে আলটিমেট জামাতের ক্ষতি হয়, শিবিরের ক্ষতি হয়। শহীদ আবরার ফাহাদ শিবিরের কেউ ছিল, ক্ষতিটা কার হইছে? ফ্রেমিং, এটা জাস্ট একটা ফ্রেমিং যে তুমি আওয়ামী লীগের এগেইনস্টে কথা বলতেছো, তুমি শিবির। এখন এসে যেটা হয়েছে তুমি বিএনপির এগেইনস্টে কথা বলতেছো, এটা শিবির, এটাই বলা হইতেছে এখন। তো এই যে জাস্ট একটা ফ্রেমিং, এটা শিবিরেরও ক্ষতি হইতেছে, জামাতেরও ক্ষতি হইতেছে, মানে সব থেকে বেশি ক্ষতি হইতেছে যাদেরকে ফ্রেমিং করে এই হত্যাযোগ্য করে ফেলা হইতেছে। আমি মারা গেলে শিবিরের শহীদের তালিকায় কি আমার নাম থাকবে? অবশ্যই থাকবে না, কিন্তু তাদের লিস্টে আমি শিবির হিসেবে আমাকে টার্গেট করতেছে। এই যে একটা ফ্রেমিং, আপনি হিজাব পড়তেছেন, আপনি বোরখা পড়তেছেন, আপনি কে? আপনাকে বলা হইতেছে যে আপনি মানে খুব বাজেভাবে বলা হইতেছে যে আপনি হয়তো বা শিবিরের কেউ বা এক্সেট্রা এক্সেট্রা। এই যে ফ্রেমিং এর যে আলাপটা আসে, ওইটাতেই ক্ষতিগ্রস্ত হয়, তাছাড়া আর কিছুই না। আমার মনে হয় যে এখন পর্যন্ত এনসিপির যারা বের হয়ে গেছে, আপনারা ভেবে দেখেন, ভেবে দেখে আপনারা যদি সবাই এক হইতে পারেন। আমি বিএনপির অনেক নেতাকেও আমি চাই, আমি হুম্মাম কাদের চৌধুরীকে চাই, সে আসুক। আমি বাবরকে চাই, সে আসুক। আমি মানে কোনো স্পেসিফিক দলের না, আমি শুধু ম্যান ফিক্স করতে চাই যে এই মানুষটা এই আসনে আসুক, এই মানুষটা এই আসনে আসুক। কে বিএনপি পন্থী, কে জামাত পন্থী, কে এনসিপি পন্থী, এটা আমি এখন জাজমেন্ট করতে চাইতেছি না। আমি প্রতীক বা প্রতীকের থেকে আমি ব্যক্তিকে অগ্রাধিকার দিব। এটা হচ্ছে আমার পার্সোনাল আপনার মতামত। ব্যক্তিগত মতামত।
আমরা দেখেছি যে এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম তিনি প্রথমে বলেছেন যে এনসিপি একাই নির্বাচন করবে, কারোর সাথে জোটে যাবে না। পরবর্তীতে তিনি জামায়াতের সাথে জোটে গিয়েছেন। তো এই জোটটাকে আসলে কেন করা হয়েছে, বা এই জোট নিয়ে আপনার মতামত কি? এটা কি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার লোভে এই জোটটা করা হয়েছে কিনা? আর এরপরে এনসিপির যে একটা ইমেজ ছিল, তার এই বক্তব্যের পরে তিনি যে জোটে গিয়েছেন, এরকম একটা বক্তব্য দেওয়ার পরেও বা এরকম একটা মন্তব্য করার পরেও পরবর্তীতে যে তিনি একটা জোটে গিয়েছেন, এটা আসলে এনসিপির ওয়েটটাকে কমাচ্ছে কিনা? এনসিপির ইমেজ, এনসিপির ইমেজ কি ছিল? এনসিপির ইমেজ তো মাইনাস মাইনাসে চলে গেছে। শুধুমাত্র কয়েকটা ব্যক্তি হয়তো বা এনসিপির পতাকাটাকে ধরে রাখছে, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আহ, কয়েকজন আদর্শিক মানুষ ধরে রাখছে। আসলে তাছাড়া এনসিপির ইমেজ কে কি? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এনসিপি এখন 300 আসনে প্রার্থী দিক না। আমি আপনাকে বলতেছি যে যদি কোনো কারোর সাথে জোট না করে তাহলে এনসিপি হয়তো বা একটা বা দুইটা আসন পাইতো। এখন একটা সমূহ সম্ভাবনা আছে। তো এই জায়গা থেকে আমি জানি না, ওনাদের সিদ্ধান্ত, ওনাদের ব্যাপার। আমি একজন ভোটার হিসাবে বা আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের কাছে তাদের তাদের জন্য সঠিক সিদ্ধান্ত। কারণ আহ, কেন সঠিক সিদ্ধান্ত? আহ, এই জুলাইয়ের আন্দোলনে যারা আছে, দিন শেষে এরাই আমাদের কষ্টটা বুঝবে। যদি আমরা বাঁচতে চাই তাদের সংসদে পাঠাইতে হবে। আমরা আমরা অবশ্যই বিবেচনা করবো সেটা কিভাবে গেল। তবে আমার কাছে মনে হয় না যে আহ কোনো মানে বাজে কোনো পন্থা। তো দীর্ঘমেয়াদে এটা আবার এমন একটা এস্টাবলিশমেন্ট যেন না হয়ে যায় যে এটা জামাতেরই একটা বি টিম ছিল বা সি টিম ছিল, এটা হয়তো বা এস্টাবলিশমেন্টের পর্যায়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমি এখনো পর্যন্ত বলবো যে হয়তোবা তাদের কোনো দূরদর্শী সিদ্ধান্ত আছে। আর পার্সোনালি এই আমরা যতটা জুলাই যা যা হারাইছি, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আহ এক কেন্দ্রিক করতে গিয়ে, মাইনাসের রাজনীতি করতে গিয়ে। তো হয়তোবা সেই মাইনাসের রাজনীতিটাই ভুলতে চাচ্ছে, একসাথে হতে চাইতেছে সবাই। আমি ওটাকে স্বাগত জানাই। সবাই সংসদে যাক, ইনসাফের পক্ষে সবাই লড়াই করুক, এই তো। গণ অভ্যুত্থানের শীর্ষ দুই নেতা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের মতো নেতারা কিন্তু এনসিপিতে যাচ্ছেন না, তারা জামায়াতের সাথে জোট করার কারণে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, শিবির এবং বামের ব্রেন যখন একসাথে ফাংশন করে তখন মাহফুজ সৃষ্টি হয়। আমি মাহফুজ ভাইকে অনেক রেসপেক্ট করি, তার মিল্লাতের আমার বড় ভাই। কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে এক্সট্রিমিস্ট লেভেলের একজন মানুষ হয়ে উঠছে। উনি কিন্তু ছাত্র শিবির করছে তার মিল্লাতে, এখন সে এক্সট্রিমিস্ট হয়ে গেছে। ওনারা যদি না যায় এনসিপিতে, এটা ওনাদের এমন হইতে পারে যে আমার জিততে হয়তো 4,500 ভোট লাগবে, 1% সমর্থন। আমি জানি না, স্বতন্ত্রভাবে নির্বাচন করতে গেলে তো 1% স্বাক্ষর লাগবে। মাহফুজ ভাই এবং আসিফ ভাই আমার মনে হয় না ওই 1% সমর্থন অর্জন করতে পারবে। এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। কারণ ওনাদের যতটুকু রাজনীতি ছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই আমি বলি, যেহেতু আমরা ক্যাম্পাসের মানুষ, ক্যাম্পাসের কথাই বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন অনেক নেতা আছে যাদের অবদান, অসীম অবদান, যারা রাজপথে কাজ করছে। শুধুমাত্র পলিসির জায়গায় একটাই ভুল ছিল, বারবার তারা ফ্রেমিং করার চেষ্টা করছে, নোংরামি করার চেষ্টা করছে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমাকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রুট লেভেলের নেতাকর্মী থেকে শুরু করে বিশাল একটা, ওই সেম উল্টা হয়েছে আমার সাথে। ছাত্র শিবিরের লোকজন, জামাতের লোকজন আমাকে নিয়ে নেগেটিভ পোস্ট করছে, আমি একটারও রিপ্লাই দিই নাই। এই যে প্রত্যেকটা সংসদে শিবির ভূমিধস বিজয় পাচ্ছে, এটার কারণ হচ্ছে ওইটা। তাদেরকে ফ্রেমিং করা হচ্ছে, নেগেটিভ মার্কেটিং হয়ে যেতেছে। তো এই যে আপনি ফ্রেমিং করতেছেন মাহফুজ ভাই এবং আসিফ ভাই, আপনারা যে ফ্রেমিং করতেছেন, আপনাদের এইটা ব্যাকফায়ার করতেছে। আপনার আদর্শিক জায়গা থেকে ফ্রেমিং ফ্রেমিং না, সমালোচনা জামাত ইসলামের সমালোচনা শহীদ শরীফ ওসমান হাদিও করছে, বিএনপির সমালোচনা শহীদ শরীফ ওসমান হাদিও করছে। কাউকে মানে ডিরেক্ট তুই রাজাকার বা তুই এই করতে পারবি না, তুই বাংলাদেশের রাজনীতি করতে পারবি না, এটা বলে নাই।
তো এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় যে আমার পূর্বপুরুষ রাজাকার হিসেবে চিনাই দিয়ে গেছে, বা আমার পূর্বপুরুষ বলছে ওদের সাথে মেশা যাবে না। ওকে, মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আম্মু বাসা থেকে বলে দিছে যে অপরিচিত কেউ কিছু দিলে খাবা না। হ্যাঁ, তো এই আম্মু যে বলছে, এখন অপরিচিত কারোর কিছু আমি খাইতেছি না, কিন্তু আবার এমন হইতেছে যে লং একটা জার্নি, আমার পরিচিত কেউ না, আমি হোটেলের মানুষটাও তো আমার অপরিচিত, পরিচিত কেউ না, আমি তার খাবারটাও খাইতেছি না কেন? আম্মু আমাকে বলছে অপরিচিত কারোর কিছু কোনো কিছু দেওয়ার খাবার না খাইতে। আমি 3 দিন না খাইয়া থাকলাম। আমাদের ব্যাপারটা ওইটা হয়ে গেছে যে মানে পজিটিভ ভাবেও আমরা ভাবতে পারি। আমার মনে হয় এটা ভাবা উচিত। এবারে আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডের দিকে যেতে চাচ্ছি। আপনি কি গুপ্ত শিবির? শিবির হওয়ার ক্রাইটেরিয়া যেটা বলে, যদি ক্রাইটেরিয়া মিলে যায় ওকে। সালাউদ্দিন আম্মারকে কি আমরা ওসমান হাদি 2.0 বলতে পারি? না, শরীফ ওসমান হাদি একটাই। আজকের সালাউদ্দিন আম্মার কি ভবিষ্যতের সালাউদ্দিন আইয়ুবী? ক্ষমতা নাই, এটা আল্লাহর ইচ্ছা। ভবিষ্যতে আপনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন? আহ, ভবিষ্যতে আসলে আহ, বাংলাদেশ পন্থা রাজনীতি। বাংলাদেশ পন্থার রাজনীতি করতে গেলে কোন রাজনৈতিক দলের সাথে যাবেন? এখন পর্যন্ত খুঁজি নাই, এখন পর্যন্ত ক্যাম্পাসে আছি, ক্যাম্পাসেই থাকতে চাই। আপনার রাজনৈতিক আইডলকে? শহীদ শরীফ ওসমান হাদি। 5 জন ব্যক্তির নাম বলবো, তাদের সম্পর্কে ছোট্ট করে এক বাক্যে আপনি মন্তব্য করবেন। নাহিদ ইসলাম। আহ, ঠান্ডা মাথার মানুষ। মাহফুজ আলম। মিল্লাতের বড় ভাই। আসিফ মাহমুদ। এই তো অভ্যুত্থানের নেতা আর কি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বয়স বাড়ছে, তবে ত্যাগ অনেক। এখন আহ, আমার মনে হয় যে ওনার ব্রিফিং গুলো আরো একটু আহ, তথ্য যাচাই করে দেওয়া উচিত। রুমিন ফারহানা। কি বলবো আসলে, ভালো মানুষ। জনাব তারেক রহমান সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় ভিজিট করতে গিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন। সেই ক্লিপগুলো আমরা দেখেছি, মানুষ আবেগে ভেসেছে। কিন্তু একটা জায়গায় গিয়ে তার কোনো ভিডিও বা কোনো ক্লিপ আমরা দেখতে পাইনি। এটা নিয়ে কিন্তু বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। এভার কেয়ার হাসপাতালে তিনি যখন বেগম খালেদা জিয়াকে দেখতে যান, তার কোনো ক্লিপ আমরা দেখতে পাইনি। এটা নিয়ে অনেকে বলছে যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তার মৃত্যুর এই খবরটা লুকায়িত রাখা হচ্ছে বিএনপির ক্ষমতায় আসার জন্য। আপনার এই বিষয় নিয়ে মতামত কি? আসলে টোটাল ব্যাপারটাই বিএনপির ব্যক্তিগত ব্যাপার, তারেক রহমানের ব্যক্তিগত ব্যাপার। তবে বেগম খালেদা জিয়া সার্বজনীন একটা মানুষ ছিলেন, আপসহীন একজন মানুষ। সে জায়গায় আমার মনে হয় যে আমি এভার কেয়ার হাসপাতালে গেছিলাম শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের সময়ে। তো ওখানকার অনেক এমনও আছে যে ওখানে অবস্থানরত অনেক মানুষের মতামত হচ্ছে যে বেগম খালেদা জিয়া নাই। এখন এই স্টেটমেন্ট আমরা দিতে পারি না, এটা পুরোটাই তাদের হয়তো বা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, বা তারা যেটা করতে পারে। আহ আমরা চাই, এখনো পর্যন্ত আশা রাখতে চাই শহীদ শরীফ ওসমান হাদির শেষ মুহূর্ত পর্যন্ত, বা এখন পর্যন্ত খুব করে মন চাই যে এটা যেন দুঃস্বপ্ন হয়, ভাই যেন ফিরে আসে। আমরা এটাও চাই যে বেগম খালেদা জিয়া ফিরে আসুক। এছাড়া আসলে আর কিছুই বলতে চাই না। আর এটা টোটালটাই তাদের উপর ডিপেন্ড করতেছে। আপনার জন্য আজকে সর্বশেষ প্রশ্ন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, বাংলাদেশের গণমানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকের উদ্দেশ্যে একটা জবাবদিহিতামূলক আহ, একটা পরিবেশ সৃষ্টি করাটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বেসিক কিছু জিনিস যেটা আমরা করি না, যেমন একজন বিসিএস ক্যাডার, একজন আমলাতন্ত্রের একজন কর্মচারী, তাকে আমি স্যার ডাকতেছি। যখন আমি তাকে স্যার ডেকে আমি যখন চেয়ারে বসাইতেছি, আমার এলাকার একজন কৃষককে সে যখন হুমকি ধামকি দিচ্ছে, তখন ওই কৃষক যেই দিন বলতে পারবে যে আপনি আমার ট্যাক্সের টাকা এসে ওই চেয়ারে বসছেন, আপনি আমার উপরে বাহাদুরি দেখাইতে পারবেন না, আমার মনে হয় ওই দিন বাংলাদেশটা সুন্দর হবে। জবাবদিহিতামূলক। যেদিন এমপিদের কাছে আমাদের 300 আসনের ভিতরে হয়তো বা 100 বা 150 আসন এমন আছে মফস্বল এরিয়া, যেখানের মানুষ জানে না ইশতেহার জিনিসটা কি। সো যেই দিন
বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে এখনো পর্যন্ত সময় আছে, আপনারা 300 আসনে ছড়ায়া যান। এক এক আসনে হয়তো বা 1000, 1200, 1500 করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা 15 দিন সময় দেন, গিয়ে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক ইশতেহার তৈরি করেন। এই ইউনিয়নে মসজিদ লাগবে, এই ইউনিয়নে মন্দির লাগবে, এই ইউনিয়নে রাস্তাঘাট লাগবে, এই ইউনিয়নে বাঁধ লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে। এক এক ইউনিয়নের চাহিদা এক এক রকম। ওইভাবে করে মাস ভিত্তিক আপনারা ইশতেহার তৈরি করে এমপি ক্যান্ডিডেটদের হাতে দেন এবং আপনারা বড় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন। তাহলে বাংলাদেশটা সুন্দর হবে। চাঁদাবাজ, দখলদারিত্ব তো থাকবেই না। প্রত্যেকটা পাবলিকিয়ান, প্রত্যেকটা সচেতন নাগরিক, শিক্ষার্থী সমাজ এক একজন শহীদ শরীফ ওসমান হাদি হয়ে উঠতে পারবে। এটা আসলে আমার মানে বিনীত অনুরোধ। এটা আমি খুব করে চাই। আমি চাইতাম ইভেন এটা আমি জাবের ভাইকে আমি বৃহস্পতিবার দিন রাতে আমি নক দিই যে ভাই আমি সোমবারে আসতেছি, যেহেতু আমার শুক্রবারে আমার একটা অধিবেশন আছে রাকসুর, আমি হাদি ভাইয়ের সাথে বসবো। আমি সোমবারে আসছি ঠিকই, কিন্তু শহীদ মিনারে হাদি ভাইয়ের উপর হামলার বিচার চাইতে আমি কিন্তু আসছি। তো এইটা নিয়েই কথা বলতে চাইছিলাম হাদি ভাইয়ের সাথে যে ভাই আপনি আহ্বান করেন প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বা প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, আপনারা সচেতন মানুষ যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনারা টিম হয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিম হয়ে যান। আপনারা প্রত্যেক এলাকায় যান, পায়ে হেঁটে যান। আপনার কি লাগবে, আপনার কি লাগবে, মানুষ জানে না ইশতেহার। যখন একটা পরিবারে 10 জন মানুষ থাকে, গ্রাম এলাকায় ভোটের রাজনীতিটা এমন ভাবে হয় 1 ঘন্টা আগে গিয়ে বলতেছে তোমার পরিবারে কতজন আছে, 10 জন, এই 20,000 টাকা দিয়ে দিলাম। এই যে 20,000 টাকা দিয়ে দিলাম বলে সে ভোটটা 10টা ভোট নিচ্ছে। 5 বছরে এই নেতার গাড়ির পিছনে ছুটতে ছুটতে তার 10,000 টাকার খালি জুতা শেষ হয়ে যাইতেছে। অথচ এই নেতা এই 10 জনের যেই উপরে বা 10 জনের জন্য জনপ্রতি সরকারের থেকে কোটি কোটি টাকা পাচ্ছে তার জন্য খরচ করার জন্য, যেটা সে করতেছে না। এই যে বেইনসাফি, এটার এগেইনস্টে লড়াই দিতে চাইলে আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পাবলিকান আছে, তারা যেন এই আওয়াজটা তুলে। এটা এটা আমার মেইন একটা চাওয়া আর কি। তাহলেই আমার মনে হয় যে ওই যে পলিটিশিয়ানরা সবসময় শিক্ষিত মানুষকে ভয় পায়। একবার যদি আপনি সচেতন করাই দিতে পারেন না, ওই যে আপনার আছে না আমাদের যে মানে একটা মুভিতেও তো আছেই, আমির খানের একটা মুভিতে ইয়া রং নাম্বার হ্যাঁ। তো এই যে রং নাম্বার গুলো যখন আমরা চিনাইতে পারবো, আমাদের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ পন্থার বাংলাদেশ হবে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের সাথে। তার কথার মধ্যে, তার ব্যক্তিত্বের মধ্যে, তার আপসহীন কণ্ঠের মধ্যে কিন্তু আমি শহীদ শরীফ ওসমান হাদির একটা প্রতিচ্ছবি বা ছায়া দেখতে পেয়েছি। আমার প্রত্যাশা এবং আমি জানি আপনাদেরও প্রত্যাশা, বাংলাদেশের শহীদ শরীফ ওসমান হাদির জন্ম হোক এবং বাংলাদেশে আরো অনেক সালাউদ্দিন আম্মারের জন্ম হোক, বাংলাদেশে আপসহীন কণ্ঠ, বলিষ্ঠ নেতৃত্ব জন্মাক। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।